ঘটনাটি বলছি সেটি ঘটে আজ থেকে 24-25 বছর আগে, অথবা 95-এর শেষের দিকে। তখন আমার বয়স কম। আমরা যেখানে ভাড়া থাকতাম চিটাগাং চেয়ারম্যান ঘাটা নামক একটা জায়গায়। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম বাড়ির মালিকের দোকানে প্রায় সময় বসতাম। সে সুবাদে একদিন বাড়ির মালিক বলল যে আমাদের দোকানটা একটু পরিষ্কার করব, গোছাবো, তুমি একটু থেকো। ওই দিন ছিল শুক্রবার। আমরা কাজ করতে করতে এক সময় দেখতে পেলাম ঘড়িতে 12:45 হয়ে গেছে। এর ভেতরে আমাদের কাজও প্রায় শেষ। আমার সাথে একজন বড় ভাই ছিলেন, বয়সে আমার অনেক বড়। তার নাম শাকিল আহমেদ। আমরা যখন দোকান বন্ধ করি তখন 1:05। আমরা দুজন রওনা দিলাম। বাড়ি আর দোকান 1.5 কিলোমিটারের পথ। যেতে হবে চেয়ারম্যান বাড়ির পাশের রোড দিয়ে। বলে রাখা ভালো, ওই চেয়ারম্যান বাড়ি নিয়ে অনেক রকম ঘটনা আছে। যেমন একবার, এটা আমার নিজের চোখে দেখা, যে ওই বাড়িতে পুকুর পাড়ে একটা বড় বট গাছ কাটার একদিন পর পুকুরের সব মাছ মরে যায়। এক একটি মাছ 2 থেকে 5 কেজি 6 কেজি ওজনের ছিল। ওই সময় সবাই মনে করছিল কেউ মনে হয় পুকুরে বিষ ঢেলে দিয়েছিল। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় কোনো এক অলৌকিক কারণে পুকুরের মাছগুলি মরে গিয়েছিল, কোনো বিষ ছিল না। এরপর থেকে মানুষ চলাফেরা করার সময় অনেক ভয় পায় ওই পুকুরের পাশ দিয়ে যেতে। তো এই হচ্ছে চেয়ারম্যান বাড়ির ঘটনা। মূল ঘটনায় চলে যাচ্ছি। চেয়ারম্যান বাড়ির পাশ দিয়ে একটা রোড আছে। রোডটি অনেক সরু, পাশে 6 ফিট কিন্তু অনেক লম্বা। আমরা দুজন আস্তে আস্তে প্রায় রোডের মাঝখানে চলে আসছি। হঠাৎ দেখতে পেলাম ওপর থেকে গোলাকার কাপড়ের একটা গাঁটটি আমাদের সামনে এসে পড়ল। এখন দেখবেন বিভিন্ন জায়গায় বিদেশ থেকে পুরনো কাপড়ের গাঁটটি দেখা যায়। বিশাল বড় এরকম গোলাকার একটা কাপড়ের গাঁটটি ওপর থেকে আমাদের সামনে পড়ল। আমি তো অনেক ভয় পেয়ে গেছি। আমরা দুজন ছিলাম। আমার সাথে যিনি ছিলেন শাকিল ভাই, তিনি বললেন কেউ হয়তো দুষ্টুমি করছে। তখন আমি তেমন কিছু বুঝি নাই। আমি ভাবলাম হয়তো কেউ দুষ্টুমি করে কিছু ফেলেছে। শাকিল ভাই আর আমি পেছনে ব্যাক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা আবার সে রোড দিয়ে রওনা হলাম, অর্থাৎ সামনে আগাতে লাগলাম। এবার দেখতে পেলাম রাস্তার এপাশ থেকে ওপাশ আর দেখা যাচ্ছে না, অর্থাৎ আমাদের রাস্তা নারিকেল গাছের পাতা দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। এরপর দেখতে পেলাম ওপর থেকে নারী কণ্ঠে কে একজন বলছে, তোরা এত রাতে এখান দিয়ে কই যাস? আমরা উপর দিকে তাকিয়ে দেখতে পেলাম 8-10 জন মহিলার মতো অবয়ব। তাদের কারোই মুখ চোখ কিছুই নেই, জাস্ট এক একটা অবয়ব। এবার আমি সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছি। আমরা আবার পেছনে ব্যাক করলাম। সেখানে 25-30 মিনিট দাঁড়িয়েছিলাম। ঠিক কিছুক্ষণ পরে একজন বয়স্ক মুরব্বী টাইপের একজনকে দেখার পর আমাদের মনে সাহস সঞ্চয় হলো। মুরব্বী আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাসা কোথায়? আমরা বললাম আমাদের বাসা আবুলের কলোনি। উনি বললেন তোমরা আমার সাথে যেতে পারো। এদিকে ঘড়িতে তখন রাত 2:15। আমরা ওনার পেছন পেছন যাচ্ছি। খেয়াল করলাম উনি আর আমাদের সাথে কোনো কথাই বলছেন না। উনি আগে আগে হাঁটছেন। আমাদের বাসায় যেতে 5 মিনিট লাগার কথা সর্বোচ্চ, কিন্তু আমরা আধা ঘন্টার ওপরে হাঁটছি। এক কথায় আমাদের রাস্তা শেষই হচ্ছে না। আমাদের বাসাটা আমাদের চোখের সামনে, মনে হচ্ছে 5 মিনিট হাঁটলে বাসায় চলে যেতে পারবো, কিন্তু না, কোনোভাবেই পৌঁছতে পারছি না। আমরা হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি চলে গেছি। তখন দেখতে পেলাম আমাদের সামনের মুরব্বী লোকটা আমাদের আশেপাশে নেই। মুরব্বী লোকটা হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। এইসব ভাবছি এমন সময় দেখি আমরা কবরস্থানের আশেপাশেই আছি। এই কবরস্থান নিয়েও অনেক কথা প্রচলিত আছে। যেমন এক ব্যক্তি এটাকে নিজের জায়গা দাবি করে এখানে 4 রুমের ঘর বানিয়ে ঘর ভাড়া দিয়েছিলেন। এক রাতে সবগুলি ঘর মাটির নিচে তলিয়ে গিয়েছিল। তখন থেকে ভয়ে এখানে কোনো লোক আর যায় না। জায়গা নিয়ে সমস্যা থাকার কারণে কেউ কবরও দেয় না, এমনিতে খালি পড়ে আছে। যাই হোক, হঠাৎ দেখি একজন মহিলা একটা বাচ্চা কোলে
করলেন, আপনাকে কি সাহায্য করব? আশ্চর্যের বিষয় হচ্ছে ওই মহিলা বলে, তোমরা এখান থেকে খুব দ্রুত চলে যাও, তোমাদের বিপদ আছে। একটু পরে দেখি মহিলাটা নেই। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম 10-12 জন লোক আমাদের পাশ দিয়ে চলে গেল। এমনভাবে গেল, আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না। কিছু দূর যাওয়ার পর তারাও উধাও হয়ে গেল। এটা দেখে আমরা দুজন অস্থির হয়ে গেছি। তখন আমরা দুজন মিলে চিন্তা করলাম যত দ্রুত সম্ভব এখান থেকে দৌড় মারবো, দু চোখ যেদিকে যায় সেদিকে। এরপর আমরা দুজন খুব দ্রুত দৌড়াতে থাকি। এক সময় আমরা দুজন অজ্ঞান হয়ে যাই। এর পরদিন সকালবেলা আমাদেরকে যেখানে ভাড়া থাকি ওখান থেকে 1 কিলোমিটার দূরে একটা বিশাল গাছপালা সহ জমিতে পাওয়া যায়। যখন আমাদের জ্ঞান আসে তখন আমি বিছানায়, আমার মা বাবা সবাই আমার পাশে ছিল। সবাই জিজ্ঞেস করেছিল কাল রাতে কি হয়েছে, আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি সোহাগ, আমার বাড়ি টাঙ্গাইল জেলার অন্তর্গত একটা গ্রামে। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 15 বছর আগে। ঘটনাটা আমার বাবার সাথে ঘটে, যার সাথে আমার পরিবারের সাথে আমিও। সময়টা বর্ষাকাল। আপনারা অবশ্যই জানেন বর্ষাকালে গ্রামের নিচু এলাকা পানিতে তলিয়ে যায়, আর সেই সময় গ্রামের মানুষের মধ্যে মাছ ধরার ধুম পড়ে যায়। বর্তমানে এখন যেখানে হেমনগর রেল স্টেশন, 15 বছর আগে সেখানে ছিল নিচু জমি। গ্রামের ভাষায় যাকে বাইত বা বিল বলা হতো। ওই বিলে প্রচুর মাছ পাওয়া যেত। আমার বাবাও সেখানে কারেন্ট জাল পেতে মাছ ধরতেন, যা আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল। যাই হোক, কয়েকদিন খুব ভালো মাছ পাবার পর কিছুদিন ধরে আমার বাবা লক্ষ্য করলেন যে গত 2-3 দিন যাবৎ কোনো প্রকার মাছ জালে আটকা পড়ছে না। তিনি ধরে নিলেন যে কোনো চোর এসে তার জালের মাছ নিয়ে যায়। তাই তিনি ঘটনার দিন রাতে বাড়ি না ফিরে সেখানে পাহারা দিতে থাকলেন। রাত গভীর হবার সাথে সাথে সবাই ঘুমিয়ে পড়ল, আমার বাবা ছাড়া। তিনি রাত 2টা অথবা 3টার দিকে জালের মাছ একবার খুলতে গেলেন। বলে রাখা ভালো যে তিনি জাল পেতেছিলেন পূর্ব পশ্চিম দিকে, আর তার জালের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 100 হাত। তিনি জাল দেখছেন আর মাছ খুলছেন। এমন করতে করতে তিনি সম্ভবত একটা নেশায় পড়ে গেলেন। জাল থেকে মাছ খুলছেন আর খুলছেন, পেছনে আর কিছুই খেয়াল নেই। যখন একটু খেয়াল হলো তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন গলা পর্যন্ত পানির মধ্যে, অথচ তিনি জাল পেতেছিলেন হাঁটুর একটু ওপরের পানিতে। তখন তিনি বুঝতে পারলেন যে হয়তোবা তিনি কানাওলার ফাঁদে পড়েছেন। কানাওলা হলো মানুষকে দেখাবে সঠিক পথে যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি ভ্রম করে অন্য পথে নিয়ে যাওয়ার একটা পাওয়ার। তখন তিনি আরো ভালো করে লক্ষ্য করলেন যে তার জাল পাতা ছিল পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু তিনি এসে পড়েছেন বিলের দক্ষিণ দিকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে সোজা উত্তরে, যেখানে বিলের পানি বেশ গভীর ছিল। আমার বাবা তখন ভাবলেন যা হবার হয়ে গেছে, তখন বাড়ির দিকে যেতে পারলেই বাঁচি। তাই তিনি আস্তে আস্তে বাড়ির দিকে উঠে আসতে চাইলেন, কিন্তু তখন ঘটে সে ভয়ঙ্কর ঘটনা। প্রথমে বড় বড় ঢেউ চতুর্দিক থেকে তার দিকে আসতে থাকে, যা দেখে তিনি খুবই ভয় পেয়ে গেলেন। তবু সাহস সঞ্চার করে উঠে আসতে চাইলেন। তখন দেখেন 2 জন লোক, বিশাল দেহি, যাদের মাথা ছিল অনেক ছোট কিন্তু হাত ছিল অনেক লম্বা, তারা সামনে এসে দাঁড়ালো। বাবার যেখানে গলা পানি, ওই 2 জনের সেখানে হাঁটু পানি। বাবা কি করবেন, পেছনে পানি বেশি, আবার সামনে ওই 2 জন। বাবা ওই 2 জনকে পাশ কাটিয়ে আসতে চাইলেন। একজন নাকি গলায় ডাক দিল, এই কই যাস? বাবা ভয়ে কোনো কথা বলতে পারছেন না, শুধু থর থর করে কাঁপছেন। ওই লোকটা আবার বলে, তুই প্রতি রাতে মাছ ধরিস, আমাদেরকে একদিনও দিস না, তাই আজকে আমরা তোকে খাবো। কথা শুনে বাবার মূর্ছা যাবার মতো অবস্থা। তিনি লক্ষ্য করলেন বিশাল দেহি লোকটা আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে। তিনি আস্তে আস্তে পিছিয়ে আসছেন। ওই লোক 2টা আসছে, আর সাথে বড় বড় ঢেউ, যেন সাগরের ঢেউ। সব মিলে এক বিচ্ছিরি অবস্থা। তিনি বুঝতে পারলেন যে তিনি আর সহ্য করতে পারছেন না।
তাই তিনি শেষ আশা হিসেবে শরীরের সমস্ত শক্তি একত্র করে একটা চিৎকার দিলেন আমার আম্মার নাম ধরে। আম্মা তখন জেগেছিলেন আব্বার জন্য। আম্মা শুনতে পেলেন সেই কণ্ঠ। তাৎক্ষণিকভাবে তিনি ডাক দিলেন আমার বড় ভাই এবং আমাকে। বললেন, তোমাদের বাবার মনে হয় কোনো সমস্যা হয়েছে, চলো তাড়াতাড়ি। আমরা হারিকেন আর লাঠি নিয়ে চললাম বিলের উত্তর দিকে নৌকা যোগে। 3-4 মিনিটের মধ্যে পৌঁছালাম আমরা। দেখতে পেলাম বাবা বুক সমান পানিতে দাঁড়িয়ে কাঁপছেন। আম্মা বললেন, তুমি এত দূরে আসলা কেমনে? বাবা কোনো কথা বলতে পারছিলেন না। তাকে নৌকায় উঠিয়ে বাড়ি নিয়ে আসলাম। আমার দাদা তখন বেঁচে ছিলেন। তিনি ঘটনাটা শুনলেন, বাবাকে কিছুটা বকলেন, কি দরকার ছিল এত রাতে বিলে যাবার। তাকে চালের নিচে গোসল করানো হলো, লোহা পুড়িয়ে পানি খাওয়ানো হলো। সকালে কবিরাজ এসে দেখে বললেন, তেমন কিছু হয় নাই, কেবল ভয় পেয়ে এমন হয়েছে। তিনি আবার পানি পড়া দিলেন। 2 দিন পর আব্বা কিছুটা সুস্থ হয়ে উঠলেন।